আমি ডিভোর্স চাই। কথাটা শুনে টিপ বসা থেকে দাঁড়িয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 5 মাসের সন্তান সমবয়সে, পেটটা অনেকটাই বড় হয়ে গেছে, পা দুটো ফুলে গেছে, এখনও খেতে গেলে বমি হয়। হেমান্তর কথাটা শুনে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল টিপের। 2 বছরের সংসার তার, ভালোবাসায় মোড়া ছিল এতদিন। দীর্ঘ 3 বছর রিলেশন করে পালিয়ে এসেছে হেমান্তের সাথে। বাবা জানতে পেরে কষ্ট পেয়েছে। বাবা তো স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছেন। মা বারবার অভিশাপ দিচ্ছিলেন, কেন হতভাগী, তোকে পেটে ধরেছিলাম। ছোট বোনটাকে স্কুলে যেতে দেয়নি সেদিনের পর থেকে। বয়স হলেই নাকি বিয়ে দিয়ে দিবে। সব কিছুই তো জানে হেমান্ত। পৃথিবীতে আপন বলতে হেমান্ত ছাড়া আর কেউ নেই টিপের। টিপ হেমান্তের মুখের দিকে তাকালে হেমান্ত চোখ নামিয়ে নেয়। জোর করে সব কিছু হলেও সংসার করা যায় না টিপ। আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। আমার অফিসের তৃণা নামের মেয়েটা, ও আমাকে যতটা বোঝে তুমি তার 10 ভাগের 1 ভাগও বোঝো না। ভেবে দেখেছি আমি ওর সাথে ভালো থাকবো। তোমার টাকার কথা ভাবতে হবে না। মাস গেলে ভরণ পোষণের টাকা পেয়ে যাবে। আর 6 মাস পরেই আমাদের ডিভোর্স হবে। ততদিন আমি তোমার সাথে একসাথে কাটাতে পারবো না। তুমি গেস্ট রুমে চলে যেও। অন্যদিকে তাকিয়ে কথাটা বলে হেমান্ত বাইরে চলে গেল। টিপ চুপ করে তাকিয়ে আছে। এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব বুঝতে পারছে না মেয়েটা। কেন এমন করছে হেমান্ত? এতদিন প্রতিটা সেকেন্ড হেমান্ত খেয়াল রাখত টিপের। ওর ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে চেষ্টা করত। ও না খেলে হেমান্তও খেত না। টিপ কান্না করলে হেমান্তের বুকে ব্যথা অনুভব করত। তাহলে কি এসব মিথ্যা ছিল? কেন জীবনটা 1 সেকেন্ডের মধ্যে এমন উলটপালট হয়ে গেল? কোনোদিন হেমান্ত বলেনি তো যে সে বিরক্ত আমার প্রতি। টিপ মুচকে হেসে বলল, হেমান্ত বুঝেছি, তুমি আমার সাথে মজা করছো। পরীক্ষা নিতে চাইছো আমার, তাই না? কাজ হবে না হেমান্ত বাবু, তোমাকে আমি ভালো করে চিনি। জোরে জোরে হেসে চোখের পানি মুছে নিল টিপ। এক মুহূর্তে ভয় পেয়ে গেছিল। সন্দেহ সব থেকে খারাপ জিনিস। একবার মনে ঢুকে গেলে খুব জ্বালাতন করে। টিপ নিজের মাথায় ছোট একটা বাড়ি দিয়ে হেসে দিল। হেমান্তটা যে কি এমন মজা কেউ করে? টিপ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলো। রাত হয়েছে অনেক। এই সময় কেউ মজা করতে পারে ভেবেই রাগ লাগছে টিপের। এখনও রাতের খাবারটা খাওয়া হয়নি। অন্যদিন হলে হেমান্ত টিপকে নিচে নামতে দিত না। আজ কি হলো হঠাৎ কে জানে। টিপ নিচের সিঁড়িতে নেমে বসে পড়ল। বড্ড কষ্ট হয়ে গেছে এতটুকু নামতেই। কই গেল হেমান্ত? আবার চারদিক খুঁজে দেখে হেমান্ত কোথা থেকে যেন এসেছে। এসে টিপকে দেখে রেগে আগুন হয়ে গেল। এখনও গেস্ট রুমে যাওনি কেন? কথা বললে গায়ে লাগে না? এক কথা 2 বার বলা পছন্দ করি না আমি, জোরে চিল্লিয়ে বলল হেমান্ত। টিপ ভয় পেয়ে পিছিয়ে গেল। হেমান্তর এই রূপটা কোনোদিন দেখেনি। আজ কেন যেন হেমান্তকে খুব অচেনা লাগছে তার। হেমান্ত, তুই মজা করছো তাই না বলো? আমার খুব খিদে পেয়েছে, চলো না একটু খাইয়ে দিবে। এক থাপ্পড়ে গালে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেব। আর দ্বিতীয়বার আমার সামনে আসবে না। জ্ঞান জ্ঞান শুনতে চাই না। খিদে পেলে খেয়ে নাও, সরো সামনে থেকে। টিপকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল হেমান্ত। একটুর জন্য টিপ সিঁড়ির উপর পড়ে যায়নি। পড়তে পড়তে বেঁচে গেছে টিপ। বুকটা ধুক করে উঠল। গলা ধরে আসছে ওর। গায়ের সমস্ত শক্তি নির্জীব হয়ে গেছে। টিপ সিঁড়িতে বসে পড়ল। এটা কি দেখছে বুঝে উঠতে পারছে না টিপ। কখনো কখনো আমাদের কল্পনার বাইরেও কিছু ঘটে যা আমাদের মন মানতে চায় না, আর আমরা সেটাকে বয়ে নিয়ে চলতে চলতে হাঁপিয়ে উঠি। টিপ জগ থেকে গ্লাসে পানি নিয়ে এক ঢোকে খেয়ে নিল। তারপর আস্তে আস্তে সোফার কাছে গিয়ে বসে পড়ল। চোখ যে আর মানছে না। কি করবে এখন টিপ? মরেও যেতে পারবে না যে, কারণ তার মধ্যে বেড়ে উঠছে আরও একটি প্রাণ। তাকে মারার অধিকার যে টিপের নিজেরও নেই।
কাঁদতে কাঁদতে টিপ ঘুমিয়ে পড়ে। হেমন্ত রুমের মধ্যে পায়চারি করছে, শুয়ে বসে কোনোভাবেই যে শান্তি পাচ্ছে না। কালকেও এমন সময় নিজে হাতে টিপকে খাইয়ে দিয়েছিল। তারপর টিপের মাথা নিজের বুকে রেখে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমিয়েছিল দুজনে। আজ এক রাতে কেমন সব কিছু উলটপালট হয়ে গেল। সব কোথায় এর শেষ ভেবে পাচ্ছে না হেমন্ত। রাগে মাথার রগ ফুলে উঠছে তার। সজোরের দেওয়ালে একটা ঘুষি দিল হেমন্ত। দর করে হাত কেটে রক্ত পড়ছে। হেমন্ত রাগে পাশে থাকা ফুলদানিটা আছাড় দিল, ভেঙ্গে গুড়িয়ে গেল ফুলদানিটাও। এবার সব ইচ্ছামতো লাথি মেরে ভাঙতে শুরু করলো। মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে চারদিক। হেমন্ত ফ্লোরে বসে জোরে একটা চিৎকার দিল। কেন এমন হচ্ছে আমার সাথে? কেন? দুহাতে মাথা চেপে ধরে। আমি কেন সহ্য করতে পারছি না টিপ? কেন তুমি আমার সাথে ছলনা করলে টিপ? আমি পারবো না তোমার সাথে এক ছাদের নিচে থাকতে। আই হেট ইউ টিপ। এতদিন আমার ভালোটা দেখেছো, এখন আমার খারাপটা দেখবে। হা হা হা। মিসেস হেমন্ত, বি রেডি ফর ইউর পানিশমেন্ট। হা হা হা। চিৎকার শুনে টিপ ধরপড়িয়ে ওঠে। উপরে ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে। আজ হেমন্তকে চিনতে পারছে না টিপ। টিপ ভাঙচুরের শব্দে ভয় পায়। বলে যে হেমন্ত কোনোদিন একটা ছোট বাসন ফেলার শব্দও করতো না। আর পুরো ফ্লোরে কার্পেট বিছিয়ে দিয়েছে, যাতে অসতর্কভাবে পড়ে গেলেও শব্দ না হয়। সে হেমন্ত আজ পুরো রুমটাকে গুড়িয়ে দিচ্ছে। টিপের বুক কাঁপুনি শুরু হলো। তবু আস্তে আস্তে পেটে হাত রেখে একটা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠল। 3টা সিঁড়ি বেয়ে ওঠার পর হাঁপিয়ে গেছে টিপ। মাথা ঘুরাচ্ছে আবারও। টিপের পুরো শরীরে একটুও শক্তি নেই যে উপরে উঠবে। 5 মাস প্রেগনেন্সিতে এত সমস্যা হওয়ার কথা নয়। 8-9 মাসের সময় কষ্ট হয়, কিন্তু টিপের এখনই অনেক খারাপ কন্ডিশন। ডাক্তার বলেছে প্রপার সেবা নিতে। সিঁড়ি বেয়ে ওঠা একদমই নিষেধ। এর জন্য এতদিন হেমন্ত টিপকে কোলে তুলে উপরে উঠাতো, আবার কোলে করে নিচে নিয়ে আসতো, যাতে টিপের কষ্ট না হয়। বাড়িতে মেইড রাখা আছে, টিপের সব কাজ তারা করে দেয়। টিপের প্রচুর পানির পিপাসা লাগলো। এই অবস্থায় উঠে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। তবুও চেষ্টা করলো, কিন্তু এক চুলো নড়তে পারলো না টিপ। আবার বসে পড়লো সেখানেই। মুহূর্তে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো টিপের। কখন যে সেন্সলেস হয়ে গেল টেরই পেল না টিপ। হেমন্ত ফ্লোরেই পড়ে রইল সারা রাত। সকাল হয়ে গেছে। আরও একটি নতুন সকাল নেমে এলো টিপ আর হেমন্তর জীবনে। সম্পূর্ণ নতুন সকাল। সে সকাল কোনো সুখ বয়ে আনেনি, এনেছে একরাশ কষ্টের ধুধু অন্ধকার, যে আঁধার গ্রাস করেছে দুটি প্রাণকে। কি হবে এই দুটি মানুষের জীবনের পরের দিনগুলো? নিয়তি কখন কাকে কোথায় এনে ফেলে কেউ জানে না। কল্পনার বাইরের জগতে আমরা সবাই বোকা। পাখির কিচিমিচির শব্দে ঘুম ভাঙল হেমন্তের। উঠে নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। চারদিকে চোখ বুলিয়ে নিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো। টিপ, টিপ কই তুমি টিপ? টিপ ডাকাডাকি শুরু করে দিল হেমন্ত। তারপর আবার চুপ হয়ে গেল। হাতে এখনো রক্ত শুকিয়ে আছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল হেমন্ত। হঠাৎ ফোন বেজে উঠল হেমন্তর। হ্যালো, টাইম 10 মিনিটস। আই উইশ 1 সেকেন্ড লেট যেন না হয়। বাই। ওকে, আমি আসছি। রেডিও হেমন্ত সিঁড়িতে নিচে নামলো। চেয়ে দেখে টিপ সিঁড়ির উপর পড়ে আছে। টিপের মুখের দিকে তাকিয়ে আছে হেমন্ত। মুখে, গলায়, নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। পেটটা অনেকখানি ফুলে গেছে। কপালের চুলগুলো এলোমেলো হয়ে ঢেকে আছে। হেমন্ত একটু নুয়ে টিপের কপাল থেকে চুলগুলো আলতো করে সরিয়ে দিল। চোখের পাতা দুটো ফুলে আছে। মনে হয় সারা রাত কাঁদছে মেয়েটা। আই এম সরি টিপ, বাট এটাই তোমার প্রাপ্য। হেমন্ত উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর টিপের পায়ের উপর থেকে ডিঙ্গিয়ে নিচের সিঁড়িতে নেমে পিছনে তাকায়।
কিছু একটা পিছু টান তাকে বারবার আটকে দিচ্ছে। সে এক পা সামনে দেয় তো 2 পা পিছনে দেয়। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বাইরে চলে গেল। সকাল 8টা বাজে। টিপের ঘুম ভাঙে। আর মোড়া দিতে ধূপ করে নিচের সিঁড়িতে পড়ে যায় টিপ। আহ করে শব্দ করে ওঠে। তাকিয়ে দেখে ও এখনো সিঁড়ির নিচে পড়ে আছে। মাথাটা কেমন ভার লাগে। চোখে ঝাপসা দেখে টিপ। এমন সময় রিসা, কাজের মেয়ে, ছুটে আসে। আপুমনি, তুমি এখানে পড়ে আছো কেন? ইস, কতখানি কেটে গেছে। আমার আজকে একটু আসতে দেরি হয়েছে। ওঠো আগে তুমি। কি হয়েছে তোমার? কেমন ধারাম মেয়ে তুমি, নিজের একটু যত্নও নাও না। রিসা টিপকে এতগুলো কথা শুনিয়ে দিল, তবুও টিপ প্রত্যুত্তর কোনো জবাব দেয়নি। টিপকে ধরে উঠিয়ে চেয়ারে বসিয়ে দিল। তারপর 1 গ্লাস পানি দিল টিপকে। টিপ ঢক ঢক করে পানিটা খেয়ে নিল। কাল রাতের কথা মনে হতেই চোখ থেকে আপন মনে পানি পড়তে শুরু করলো। কি হয়ে গেল তার জীবনে? এক রাতের মাঝেই সব কিছু ভেঙে তছনছ হয়ে গেল। বিধাতা কেন তার কপালে এমনটা লিখে রেখেছেন জানা নেই। আপুমনি, এখন বলেন কি হয়েছিল আপনার? এই অবস্থা কি করে হলো? আর ভাইজান কই? ভাইজান বলতেই মনে পড়ল হেমন্তের কথা। উঠে পড়ল টিপ। আরে কই যাও আপুমনি? রিসা, আমাকে একটু আমার রুমে দিয়ে আয়, অনেক খারাপ লাগছে। রুমের কথা বলতে টিপের কথাটা মনে পড়ল। ওর রুম তো এখন গেস্ট রুম। ততক্ষণে রিসা টিপকে ধরে সিঁড়ির কাছ অব্দি নিয়ে গেছে। রিসা শোন। হ্যাঁ বলো আপুমনি। আমাকে গেস্ট রুমে দিয়ে আয়, আমি এখন একটু ঘুমাতে চাই। কেন আপুমনি, তুমি গেস্ট রুমে কেন ঘুমাবে? চলো তোমার রুমে দিয়ে আসি। না শোন রিসা, যা বলছি তাই কর। আমি তোমার কোনো কথা শুনছি না। সেখানে তোমার ঘুম আসবে না। আর নিজের রুম ছেড়ে গেস্ট রুমে কেন ঘুমাবে? নিজের জিনিস দেখলেও একটা অন্যরকম শান্তি লাগে। টিপ আর কিছু বলল না। বললেও রিসা শুনতো না। মেয়েটা অনেক ভালো, ওর অনেক খেয়াল রাখে। কিন্তু নিজের জিনিস যে আর আমার নিজের নেই, সেটা কি ও জানে? মুচকে হাসলাম। কিভাবে জানবে? আমি কি জানতাম নাকি হেমন্ত মুহূর্তে এমন পাল্টে যাবে? চোখ ঝাপসা হয়ে আসে। হাত দিয়ে চোখের পানিটা মুছে নেই। আপুমনি, তুমি কাঁদছো কেন? কি যে বলো রিসা, আমার চোখে কি যেন হয়েছে, ব্যথা করছে আর পানি পড়ছে। আপুমনি, আমি বুঝি কোনটা চোখের পানি আর কোনটা ব্যথার পানি। রিসার কথায় চোখ থেকে টুপ করে পানি পড়ে গেল। রিসাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিলাম। আমার যে আপন বলতে কেউ নেই রিসা। ও ছাড়া আমার কেউ নেই। সবার সাথে সম্পর্ক নষ্ট করেছি। এখন আমি কার কাছে যাব বলতে পারিস? রিসা চোখের পানি মুছে দিয়ে বলছে, আপুমনি ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমিও সেই আশায় বুক বেঁধেছি, সব একদিন ঠিক হয়ে যাবে। আমার এত বছরের সাজানো সংসার এক মুহূর্তেই বালির মতো উড়ে গেল। রিসা আমাকে ধরে রুমে নিয়ে গেল। রুমে ঢুকে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সমস্ত রুমটা এলোমেলো হয়ে আছে। আমি সামনে পা বাড়াতে ছোট একটা কাঁচের টুকরো পায়ে গেঁথে গেল। আহ আপুমনি, কি করছেন? সামনে কাজ দেখছো না? কই লাগছে দেখি, বসো এখানে। ছাড়ো রিসা, কিছু হয়নি আমার। চুপ করে বসো দেখছি আমি। টিপের পা থেকে কাঁচের টুকরোটা টেনে বের করলো রিসা। দর দর করে রক্ত ঝরছে। টিপের সমস্ত শরীর ঘেমে একাকার। রাতে কিছু খাওয়া হয়নি। তারপরে যা হলো, এত সব দেখে বড্ড ক্লান্ত টিপ। রিসা টিপের পায়ে ব্যান্ডেজ করে শুয়ে দেয়। বিছানায় গা এলিয়ে দিতে ঘুমের এসে ভর করে টিপের চোখে। টিপ ঘুমিয়ে পড়ে। রিসা রুমটা পরিষ্কার করে রেখে রান্নাঘরে চলে যায়। অন্যদিকে হেমন্ত তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পার্কে চলে যায়। এত দেরি হলো যে বড়, 7 মিনিট 30 সেকেন্ড লেট। সরি প্লিজ, আমার উঠতে লেট হয়েছে, রাগ করো না। চলো কোথাও বসি। খেয়েছো? না। তুমি? না, চলো একসাথে ব্রেকফাস্ট করা যাবে। আচ্ছা চলো।
মেয়েটি হেমান্তর হাত জড়িয়ে ধরে হাঁটতে শুরু করে। হেমান্ত চুপ করে ভাবে টিপকে কত কষ্ট দিয়েছে, কিন্তু কি করবে হেমান্ত ভেবেই পাচ্ছে না। যাই হোক, পরে দেখা যাবে যা হয়। মেয়েটা হেমান্তকে টেনে নিয়ে যায় আইসক্রিমের গাড়ির কাছে, বায়না ধরে আইসক্রিম খাওয়ার। হেমান্ত মেয়েটার মুখের দিকে তাকিয়ে চুপ মেরে যায়। টিপও আইসক্রিম অনেক পছন্দ করত। হেমান্ত চুপ হয়ে যায়। এই চলো না আইসক্রিম খাই। হিমিকা প্লিজ, এখন না, এখন একটু জরুরি কাজ আছে, অন্যদিন খাওয়াবো চলো। না হেমান্ত, আমার এখনই চাই, জিদ করে বসে আছে। হেমান্তকে চুপ দেখে হিমিকা টেনে নিয়ে যায় ওকে। দুপুর হয়ে যায়, টিপ এখনো ঘুমোচ্ছে, হয়তো নির্ঘুম রাত কাটানোর জন্য এখন গভীর ঘুমে আচ্ছন্ন। হেমান্ত বাসায় এসে উপরে উঠে যায়, কাউকে দেখতে না পেয়ে রুমে ঢুকে। রুমে গিয়ে দেখে টিপ ঘুমিয়ে আছে। এটা দেখেই মাথা খারাপ হয়ে যায় হেমান্তর। কোমরের বেল্টটা একটানে খুলে নেয়। এখন কিছুদিন ধরে দু চোখে দেখতে পারে না টিপকে। আগের মতো ভালোবাসা নেই আর। কিভাবে এমন বদলে গেল হেমান্ত, নিজেই নিজেকে ভেবে অবাক। বেলটা হাতে পেঁচিয়ে সামনে যায় টিপের। শার্টের বোতাম খুলে ফেলে। মেজাজটা বিগড়ে গেছে, যাকে দেখতেও এখন বিরক্ত লাগে। সারাদিন পর কাজ থেকে ফিরলে সেই যদি সামনে পড়ে, রাগটা তো তার উপরেই যাবে। সীমান্ত টিপের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঘুমোচ্ছে, কিন্তু তবুও কপাল কুঁচকে আছে। একরাশ বিষণ্ণতার ছাপ তার মুখে স্পষ্ট ভেসে উঠছে। টিপের ঘুমন্ত মুখটা দেখে হেমান্তের রাগ কিছুটা কমে যায়। টিপের নাকের ডগায় বিন্দু ঘাম। হেমান্ত টিপের মাথার পাশে হাঁটু গেড়ে ফ্লোরে বসে এক নজরে তাকিয়ে থাকে টিপের দিকে। টিপের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে হেমান্ত। টিপের শরীর থেকে একটা মিষ্টি স্মেল ভেসে আসছে, যে স্মেলটা এতদিন পাগল করে রাখত হেমান্তকে। পৃথিবীর সব পারফিউমকেও যেন হার মানায়। হেমান্ত টিপের কপালে আলতো করে একটা চুমু খায়। নিজের কাছে নিজেকে বড্ড অপরাধী লাগছে, কিন্তু মনের যে কি হয়েছে, মনের সাথে যুদ্ধ করে আর কতদিনই বা চলা যায়। এক মন দুজনকে দেওয়া যায় কিনা জানি না, তবে মনে হয় মন সব সময় একের উপরই ভালো লাগা স্থগিত রাখে না। যতদিনে তার আকাঙ্ক্ষার জিনিসটা হাতে না পায়, ততদিন আগ্রহ থাকে, আর পেয়ে গেলে তার প্রতি আগের টান থাকে না। কিন্তু ভালোবাসাটা হয়তো বা ভিন্ন, এক একজনের কাছে ভিন্ন ভিন্ন সংজ্ঞা। তবে ভালোবাসায় রাগ অভিমান আসা ভালো, অবিশ্বাস নয়, কারণ একবার বিশ্বাস ভাঙলে আর জোড়া লাগানো যায় না। যে কোনো সম্পর্ককে স্পেস দেওয়া দরকার, মানুষকেও তেমনই। হেমান্তর এখন একটা স্পেস দরকার, কেননা সে নিজে এখন এলোমেলো হয়ে আছে। হেমান্ত টিপের নাকে আলতো ছুঁয়ে ঘামটা মুছে দেয়। হঠাৎ মোবাইলে মেসেজ আসার শব্দ হয়। হেমান্ত ফোন নিয়ে বারান্দায় চলে যায়। হিম, তুমি কি টিপকে আমার কথা বলে দিয়েছো? হিমিকার মেসেজ পড়ে সাথে সাথে কল ব্যাক করে হেমান্ত। হ্যাঁ হিমি, বলো। টিপকে তুমি আমার নাম বলে দিয়েছো? আরে না, বলেছি অফিসের টিনার কথা। তাহলে গুড, বললেও সমস্যা করবে, তার থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পরই বলবে, কেমন? ওকে মাই ডিয়ার, বাই। হিম, তুমি আমাকে ভুলে যাবে না তো? হুম, ভোলার কথা আসছে কেন জানি না, কেন যেন ভয় লাগছে আমার। কাল কখন মিট করছো? এই তো বিকেল 5টায়। ওকে, রাখছি তাহলে। হেমান্ত কথা বলে এসে দেখে টিপ এখনো ঘুমিয়ে আছে। এতক্ষণ টলারেট করেছি, আর না। একটানে টিপকে উঠিয়ে বসায়। টিপ ঘুমের মধ্যে ধরপড়ে উঠে বসে। এত ঘুম কিসের? জোরে ধমক দিয়ে। তোকে না বলছি গেস্ট রুমে যাবি, আবার আমার বিছানায় এসেছিস? এক সেকেন্ডও যেন দেখি না এখানে। হনহন করে চলে যায় ওয়াশরুমে। টিপের শরীর কাঁপছে ভয়ে। ঘুম থেকে কেউ এভাবে তোলে? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? টিপের আগের কথা মনে পড়ে যায়। হেমান্ত কত আদর করে ঘুম পাড়িয়ে দিত, এখন ওর ঘুমও সহ্য হচ্ছে না। টিপের বাবা মার কথা খুব মনে পড়ে। আসল ভালোবাসা যে সে ভুলে গেছে। যাকে বিশ্বাস করে এসেছিল, সে তো তার সর্বস্ব কেড়ে নিয়েছে। কোন মুখে কথা বলবে বাবা মার সাথে? চোখের পানি মুছে দেওয়াল ধরে ধরে নিচে নামে।
রিশা ওকে দেখে দৌড়ে গিয়ে ধরে। আপুমনি, তুমি একা একা নামতে গেলে কেন? আমাকে ডাকলেই পারতে। না রিশা, বাদ দাও, আমার খুব ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে, কিছু খেতে দাও আমায়। আরে আপুমনি, তুমি কাল থেকে না খেয়ে আসো, কি বলো? আসো তাড়াতাড়ি, আমি স্যুপ করেছি তোমার জন্য। আগে আমাকে পানি দে, আর তোর ভাইজান এসেছে, খেতে ডাক। আমাকে গেস্ট রুমে রেখে আয়, খাবারটা ওখানে দিয়ে আসবি। আপুমনি সল সল চোখে তাকায় টিপ। আপুমনি মানুষটাকে এত ভালোবাসো? এই প্রশ্নের কোনো উত্তর যে আজ আমার কাছে নেই রে রিশা। চল রুমে দিয়ে আয়। আপুমনি, আমি বলি কি, তোমার আম্মা আব্বার সাথে একটু কথা বলে নাও, দেখবে তারা কিছু একটা করতে পারবে, মনটাও ভালো লাগবে। না রে রিশা, সেই মুখ কি আর আছে আমার? কথাগুলো গলায় জড়িয়ে আসে টিপের। দুনিয়াটা এখন জেলখানা মনে হচ্ছে। গেস্ট রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেয়, তারপর বিছানায় বসে মোবাইল নিয়ে মায়ের নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ চুপ থেকে ডায়াল করার সাহস হয়ে ওঠে না, নাম্বারটি আবার কেটে দেয়। ভয় হয় যে কত অপরাধ করেছে, তাদের কত কষ্ট দিয়েছে। আবার মায়ের নাম্বারটা ডায়াল করে কলিংয়ে ক্লিক করে হাত যে চলে না, রিং হবার আগে সাথে সাথে কেটে দেয়। ভাগ্যিস কল যায়নি। ডাটা অন করে একটু ফেসবুকে যায় টিপ। অনেক দিন ফেসবুকে যাওয়া হয় না। সংসার করে সংসারী হয়ে বন্ধুবান্ধব ভাই বোন সব হারিয়েছি। 6 মাস আগে লাস্ট পোস্ট। সেদিন আমি আর হিমান্ত ঘুরতে গিয়েছিলাম কাজিনদের বাড়িতে। চট্টগ্রামে ওদের বাড়ি। আমরা অনেক মজার সময় কাটিয়েছি। হিমান্ত নতুন, তাই সবাই ওকে অনেক আদর যত্ন করেছে। আমার সেই দিনগুলো কত রঙিন ছিল। ওখান থেকে আসার পরেই হিমান্তের ব্যস্ততা বেড়ে যায়, আর আমার প্রতি ওর ভালোবাসাও কমতে থাকে। আচ্ছা, ওর লাইফে কি কেউ এসেছে? যদি জানি এসেছে, তাহলে আমি ওর জীবনের থেকে সরে আসব। চোখ যে আর বাদ মানে না, পুরো ওড়নাটা ভিজে চুপসে গেছে। আপুমনি, তুমি আবার কাঁদছো? আর কখনো কাঁদবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোর ভাইজান কি খেয়েছে? না, কার যেন কল আসছে, তাই খাওয়া ছেড়ে উঠে চলে গেছে। রাখো ভাইজানের কথা, এই স্যুপটা খাবে এখন, রাখ ওখানে। জানিস রিশা, আজ না বাবু কিক মারেনি, আমার অনেক চিন্তা হচ্ছে। বিকেলে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? কি বলো? আচ্ছা বিকেলে যাব, এখন তুমি এগুলো খেয়ে নাও আগে। জানিস রিশা, বাবুর জন্য আমি সুন্দর একটা জামা বানিয়েছি। আমার মন বলছে ও আমার মতোই মেয়ে হবে, আর তোমার ভাইজানের মুখের আদল পাবে। মানুষটাকে দেখে আমার খুব কষ্ট হয় আপুমনি। সে তোমার মতো একজনকে পেয়েও হারিয়ে ফেললো। কবে বুঝবে নিজের ভালোটা? আর তোমাদের সন্তানেরই বা কি হবে? কি আর হবে, আল্লাহ যা চাইবেন তাই হবে। রিশা কাজ করে টিপকে খাইয়ে চলে যায়। টিপ বসে আছে একা একা। আজ কতদিন পর একা খেলো, গলা দিয়ে খাবার নামতে চায় না। এমন দিন ছিল হেমান্তের হাতে না খেলে পেটই ভরতো না। হেমান্ত জোর করে খাইয়ে দিত, বলতো এই পেটটা না আমার নয়, ওর। এই শরীর মন সব ওর। আমিও ইচ্ছা করে কামড় দিতাম হাতে। মোবাইলে রিংটোনের শব্দে ভাবনার ঘোর কাটে টিপের। আননোন নাম্বারে কল আসে, রিসিভ করার আগেই কেটে যায়। টিপ ব্যাক করলেই বন্ধ বলতেছে। মাথা না ঘামিয়ে নিউজ ফিডে ঘোরাঘুরি করে টিপ। সবার কত কত মেসেজ। ঘুরতে ঘুরতে একটা ছবি ওর সামনে এসে পড়ে। বড্ড চেনা চেনা লাগছে। দুটি হাতের ছবি। টিপ মেয়েটার প্রোফাইলে গেলে দেখে একটা ছেলের বাম হাত জড়িয়ে ছবি তুলে পোস্ট করা। মুখ দেখা যায় না কারোরই। ক্যাপশনে লেখা, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। জায়গাটা চেনা চেনা লাগছে। টিপ ভাবতে থাকে কিছুক্ষণ আইডিতে ঘুরে, আর কিছুই পায়নি। হাত দুটি খুব পরিচিত লাগছে ওর কাছে। জায়গাটা চট্টগ্রাম, ওরা যেখানে ঘুরতে গিয়েছিল। মনে পড়ে টিপের, আর এই জায়গাতেই তো আমরা বসেছিলাম, আমি আর হিমান্ত। হ্যাঁ, আজ সব স্মৃতি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আইডির ছবিটা ডাউনলোড করে। কেন যেন ছবিটা পরিচিত লাগছে, আর জায়গাটা ওদের ভালো লাগার মুহূর্ত কাটানো কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু মাথা থেকে বেরিয়ে হচ্ছে না ছবিটা কারা হতে পারে, মনে পড়ছে না কেন। উফ। টিপ দ্রুত ওর ফোনের গ্যালারিতে চলে যায়। সেখানে ওদের সব তোলা পিক আছে।
কেন যেন মনে হচ্ছে কোথাও কোনো বড় ধরনের গন্ডগোল আছে। টিপ কিছু বুঝে উঠতে পারছে না, কিছু আক্রান্ত চলছে ওর বিরুদ্ধে। আর হঠাৎ কেনই বা হেমন্ত ডিভোর্স চাইছে? এমন তো নয় কেউ ইচ্ছে করে আমাদের দূরে সরাতে চাইছে। টিপ ভাবতে পারছে না, মাথা হ্যাং করছে ওর। গ্যালারি খুঁজে হয়রান। সেই 6 মাস আগের তোলা ছবি দেখতেছে টিপ, কিন্তু কেন দেখতেছে কিছু বুঝতে পারছে না। কোথাও কোনো ক্লু তো নিশ্চয় পেয়ে যাবে। আচ্ছা, সরাসরি হেমন্তকে জিজ্ঞেস করলে কেমন হয়? না না, হেমন্ত যা রেগে আছে। হঠাৎ গ্যালারি একটা ছবিতে চোখ যায় টিপের। তড়িঘড়ি করে ছবিটা ক্লিক করে। টিপ গ্যালারিতে ছবি ক্লিক করার সাথে সাথেই মোবাইলটা অফ হয়ে যায়। উফ, এখনই এটা হওয়ার ছিল। টিপ মোবাইলটা চার্জে বসিয়ে বেডের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একদিন দুজনে এক বালিশে ঘুমাতাম, আষ্টে পিষ্টে জড়িয়ে। আর আজ দুজন 2 রুমে। হেমন্ত আমার মুখও দেখতে চায় না। আচ্ছা, আমি মাকে ফোন দিয়ে কথা বললে মা নিশ্চয় আমাকে এখান থেকে নিয়ে যাবে। তারা আমাকে ক্ষমা করে দেবে নিশ্চয়। আজ 2 দিন হলো, অথচ 2 দিনে হেমন্ত একবারও আমার দিকে চোখ তুলে তাকায়নি। কার সাথে বিশ্বাস করে সংসার গড়েছি আমি? বিয়ের আগে শ্রমিক নামে একটা ছেলে আমাকে খুব ভালোবাসতো, বাবাকে ভয় পেত, তবু আমার কলেজের সামনে যেত, আমাকে দেখতো। প্রায় সময়ই আমার সাথে পথে দেখা হতো, মুচকে হাসি দিত আমাকে দেখলেই। আমার ছোট বোনের সাথেও ওর কথা হতো। কিন্তু তারপর আর কি, বিয়ে হয়ে গেল হেমন্তের সাথে। হেমন্তের বাবা ভালো মানুষ, বাড়ির অবস্থা ভালো। হেমন্ত তখন ভালো জব করে। এটা দেখে আমার বাবার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু কি একটা কারণে বিয়েটা হবে না এমন পরিস্থিতির সৃষ্টি হলো। কিন্তু হেমন্ত আর আমি দুজন দুজনকে পছন্দ করে ফেলেছিলাম। রোজ কথা হতো হেমন্তের সাথে। তারপর থেকে আমাদের শেয়ারিং কেয়ারিং, ভালো লাগা ভালোবাসা, অবশেষে বিয়ে। আর এখন ডিভোর্স পর্যন্ত এসেছে। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না, আমিও পারিনি। মা আমার অনেক কষ্ট পেয়েছে, আমি তাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি, যা ক্ষমার অযোগ্য। হয়তো তারা আমার ভালোর জন্যই সব করে, কিন্তু আমাদের জীবনে কিছু পরিস্থিতি চলে আসে যখন আমাদের বিবেক লোপ পায়। তখন ভুল সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না। বেশিরভাগ সময়ই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, পরে সেই মাসুলটা দিতে হয়। চোখে এই 2 দিনে কোনো রেস্ট দেয়নি, পাতা অসম্ভব রকম ফুলে গেছে। এখন আর চোখ থেকে পানিও পড়ে না, শুধু মাঝে মাঝে যন্ত্রণায় বুকটা ফেটে যায়। সহ্য করতে পারি না যে। বিকেলে চেক আপ করাতে গেলাম রিশাকে সাথে নিয়ে, আর হিমান্ত হয়তো তার ত্রিনাকে নিয়ে ব্যস্ত সময় পার করছে। আল্ট্রাসাউন্ড করানো হয়েছে, রিপোর্টের জন্য বসে আছি অপেক্ষা করে। পেটে হাত দিয়ে ফিল করছি আমার পেটের মধ্যে বেড়ে উঠছে আরও একটি প্রাণ। কত মধুর একটা অনুভূতি। হাসপাতালে অনেকে চেক আপ করাতে আসে, কারো স্বামী আসে সাথে, কারো শাশুড়ি। হা হা, আমার কপাল, ভাগ্যে কোনোটাই জুটল না। আজ যদি মা বাবাকে কষ্ট না দিতাম, তাহলে তারা আজ আমার পাশে থাকতো। তারা তো মনে হয় জানেই না তাদের ঘরে ছোট অতিথি আসছে। আম্মু শুনলে কত খুশি হতো। চোখ জ্বালাপোড়া করছে, তাই চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবছি। রিশা রিপোর্ট নিয়ে এলে ডাক্তারের কাছে গেলাম। মহিলা ডাক্তার আমাকে বোঝালো আমার বেবির পজিশন নাকি ঠিক নাই। আর বারবার আমার হাজব্যান্ড কোথায় আস্ক করছিল। মিসেস হিমান্ত, আপনার হাজব্যান্ডকে নিয়ে আসবেন এরপর থেকে চেক আপে। আর আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ, প্রেশার লো। তারপর আবার খাওয়া দাওয়া করেন না ঠিক মতো। আগের চেক আপে বলে দিয়েছিলাম আপনার হাজব্যান্ডকে, তখন তো রিপোর্ট ভালোই ছিল। যাই হোক, আমি আবারও বলে দিব আপনার হাজব্যান্ডকে আসতে বলবেন একদিন। জি ম্যাম। আসলে আমার কিছু খেলেই বমি হয় আর মাথা ব্যথায় চোখে ঝাপসা দেখি। আপনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, এর জন্য এমন হচ্ছে। এমন হলে বাচ্চা মা দুজনেই বিপদে পড়বেন। আজকে থেকে বেশি পরিমাণে খাবার খাবেন। একজন স্বাভাবিক মানুষ যে পরিমাণ খাবার খেতে পারে, একজন প্রেগনেন্ট মা তার থেকে ডাবল খাবার খেতে পারবে। আর 400 থেকে 500 ক্যালোরি আপনার খেতে হবে।
বমি হলে তারপরও খাবেন, না হলে বাচ্চা প্রিমেচুর হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে খেয়াল রাখবো সব কিছু। আচ্ছা আসুন, আর সাবধানে চলাফেরা করুন। রিশাকে নিয়ে বাড়ি এলো টিপ। বাচ্চার কন্ডিশন ভালো না, আমাকে বেশি করে খেতে হবে। মাগরিবের আজান হচ্ছে। টিপ অজু করে নামাজ পড়তে বসলো। অনেকক্ষণ নামাজে বসেছিল। শুদ্ধ মনে নিজের আর বাচ্চার সুস্থতা চেয়ে আল্লাহর দরবারে দোয়া চাইল, আর সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনা করলো। বিপদে ধৈর্য ধারণ করতে হয়, তা না হলে মানুষ হতাশ হয়ে যে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলে। টিপের দিনকাল এখন আগের থেকে ভালোই কাটে। সারাদিন একা গেস্ট রুমে পড়ে থাকে। হেমান্ত তার দুনিয়ায় ব্যস্ত সময় পার করে। দুজনের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। হেমান্তেরও কেমন যেন খারাপ লাগে। কথা বলতে চেয়েও অপরাধ বোধ থেকে পিছিয়ে পড়ে। প্রতিদিন নিয়ম করে ঘন্টার পর ঘন্টা ফোনে কাটিয়ে দেয় হেমান্ত। বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকে, সিগারেট, অ্যালকোহল এসবও খেতে শুরু করে। রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। হেমান্ত বেপথে চলে যাওয়ার জোগাড়, কিন্তু টিপকে উকি দিয়েও দেখে না বেঁচে আছে নাকি মরে গেছে। টিপ শুধু নামাজে বসে মোনাজাতে কান্না করে যায়, আল্লাহ নিশ্চয় এর সমাধান দিবেন। দেখতে দেখতে 3 মাস চলে যায়। হেমান্ত সারাদিন হাসি খুশিতে মত্ত। রাত করে বাড়ি ফেরে। তার যে অনাগত সন্তানের পৃথিবীতে আসার সময় হয়েছে সেটা সে ভুলে যায়। হিমিকা নামে জিএপের সাথে তার প্রেমালাপ ভালোই চলছে। তাদের পরিবারও কিছু বলে না। সবাই জানে হেমান্ত বিবাহিত, তবু আশকারা দিতে থাকে। টিপ নিজের যত্ন নিজে নেয়। রিশা তাকে সাহায্য করে। মেয়েটা বড্ড ভালো, সে প্রথম থেকে ওর পাশে আছে। 8 মাসও শেষের পথে। এখন আর টিপ কোথাও একা একা হাঁটতে পারে না। 2 পা হাঁটলেই বসে পড়ে। পেট অনেক ভারী হয়ে গেছে। মনে হচ্ছে যেন কতগুলো বেবি আছে। যখন তখন ঘুম ভাঙে ওদের কিক দেওয়ায়। একটা সন্তান মা কত কষ্ট করে পৃথিবীতে আনে, এটা যদি কোনো সন্তান বুঝতো তাহলে মাকে মাথায় তুলে রাখতো। কিন্তু আমরা কুলাঙ্গার সন্তান, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। হায়রে মানুষ। টিপ রিশাকে নিয়ে আরও একদিন চেক আপে যায়। বাবুর নড়াচড়া এখন ভালোই আছে, সব রিপোর্ট নর্মাল। কিন্তু টিপের মানসিকতা খুবই খারাপ। মানসিক দিক দিয়ে টিপ খুব দুর্বল। যে সময় সবার পাশে থাকার কথা সে সময় তার পাশে কেউ নেই। বাস্তবতা কত কঠিন। চেক আপ করে ফেরার সময় টিপ তৃণা মেয়েটাকে দেখতে পায়। তৃণা পিছন থেকে টিপকে দেখে ডাক দেয়, আরে ভাবি, আপনি হাসপাতালে চেক আপ করাতে আসছেন বুঝি? আপনাকে তো চিনলাম না। আমি তৃণা। আমি আপনাকে চিনি, হেমন্ত ভাইয়ের বউ আপনি। ভাই একদিন অফিসে আপনার ছবি দেখিয়েছিল। টিপ মনে মনে ভাবে, এই তাহলে তৃণা। আচ্ছা, আমার মাঝে কি নেই যা এই তৃণার মাঝে আছে? ভাবি, আমার নাম্বার রাখুন, যোগাযোগ করতে মন চাইলে ফোন দিয়েন। আর ভালোই হলো আপনাকে সামনে পেয়ে। আচ্ছা, হেমন্ত আপনার খুব যত্ন করে তাই না ভাবি? বড্ড কেয়ারিং ছেলেটা। আচ্ছা আসি, আমার নাম্বারটা রাখেন, কোনো প্রয়োজনে আসতে পারে। ওকে। আচ্ছা ভাবি, বাবু হলে জানাবেন কিন্তু। ছেলে বাবু নাকি মেয়ে বাবু? আমি কিন্তু দেখতে আসবো। আর হেমান্তকে ধরবো, তীর তো চাই। বেচারা এতদিন এই সুখবরটা লুকিয়ে রাখলো আমাদের থেকে। ওর তো আজ বেহাল অবস্থা করব। হেসে হেসে বলল তৃণা। আসি, আমার খারাপ লাগছে। ওকে ভাবি, কিছু মনে করবেন না, মজা করলাম। আমিও আসি হাসপাতালে একটা কাজে, অন্যদিন শুনবো। রিশা চলো। কথা শেষ করতে না দিয়ে টিপ চলে এলো। আর তৃণা হা করে তাকিয়েছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। যাক, হেমান্তকে আজ চেপে ধরবো, মিষ্টি খাওয়ানোর কথা বলে। হাসছে তৃণা। মেয়েটা খুবই ভালো আর সহজ সরল মাইন্ডের, হাসি খুশি থাকে সব সময়। টিপ তৃণাকে সহ্য করতে পারছিল না। এই সে মেয়ে যার জন্য আজ এই অবস্থা হয়েছে টিপের। খুব কান্না পাচ্ছে টিপের। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না টিপ। মাঝে মাঝে ইচ্ছে করছে মরে যেতে। সামনের মাসের 20 তারিখে ডেট ডেলিভারির। টিপের বাবু পৃথিবীতে আসবে, কিন্তু কেউ জানে না। কারো মনে কোনো আনন্দ নেই। কেউ আদর করে খাইয়ে দেয় না টিপকে। কেউ ছোট অতিথির জন্য নতুন কাঁথা সেলাই করে না।
কেউ বলে না বৌমা এটা করো না, কেউ বলে না তুমি এটা খাও। শুধু কাজের মেয়েটা ওর খেয়াল রাখে, রাতে ওর কাছেই থাকে। হেমান্তর অবশ্য তাতে কোনো মাথা ব্যথা নেই। হিমিকার সাথে তার রিলেশন ভালোই চলছে। রাতে টিপ রুম অন্ধকার করে শুয়ে আছে। হেমান্ত অফিস থেকে ফিরে গেস্ট রুমে যায় টিপের কাছে। টিপ টিপ করে চেঁচাতে থাকে। টিপ খুশি হয়ে রুমের লাইট জ্বালায়। হেমান্তকে দেখে টিপ খুব খুশি হয়। নিশ্চয় আজ হেমান্ত বলবে, টিপ তুমি আলাদা কেন থাকো, চলো আমরা আবার দুজন একসাথে নতুন জীবন শুরু করি। আমি, তুমি আর আমাদের অনাগত সন্তানকে নিয়ে নতুন জীবন বাঁধি। টিপ কষ্ট করে উঠে বসে। হেমান্ত টিপের কাছে গিয়ে ঠাস করে টিপকে একটা চড় মারে। টিপ বেড শক্ত করে ধরে ফেলে। পড়তে গিয়েও পড়ে না। বিছানা থেকে পড়ে গেলে কি অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাবতে ভয়ে আটকে ওঠে টিপ। সাথে হেমান্তর দিকে তাকিয়ে আছে ছলছল চোখে। হেমান্ত, তুমি মারলে আমাকে? গলা জড়িয়ে আসে কান্নায়। তোর মতো মেয়েকে তো গলা টিপে মেরে ফেলা উচিত। এই তুই আমাকে কবে শান্তি দিবি বল? তোর জন্য আমি অফিসেও শান্তি পাই না। তুই টিনাকে কি বলেছিস? হ্যাঁ বল, কি বলেছিস? জোরে চুলের মুঠি ধরে চিল্লিয়ে বলে। হেমান্ত ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, জোরে চিল্লিয়ে। আমি কিছুই বলিনি, তোমার পীড়িতের বান্ধবী নিজেই বলেছে আমাকে। তুমি আজ ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলছো। এর জন্য আমি সবাইকে ছেড়ে তোমার হাত ধরে এসেছিলাম। মেরে ফেলো গলা টিপে আমাকে, আমি বাঁচতে চাই না, মেরে ফেলো। কেঁদে দেয় টিপ। কি আছে আর এই জীবনে, যেখানে স্বামীর ভালোবাসাই নাই, সেখানে থাকার চেয়ে মরা অনেক ভালো। রিশা দূর থেকে দেখে, কিন্তু সাহস পায় না কাছে আসার। ওর খুব কষ্ট হচ্ছে টিপকে এভাবে দেখে। বড়লোক বাড়ির মেয়ে, আজ কি অবস্থা তার। হেমন্তের হঠাৎ ফোন আসে আননোন নাম্বারে। হেমন্ত টিপকে কিছু না বলে কল রিসিভ করে রুম থেকে চলে আসে। হ্যালো, হ্যাঁ কে আপনি? আমি